বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার প্রাক্তন অধ্যাপক এবং বর্তমানে রিসার্চ ফেলো ডক্টর মতিউল আলম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আর মাত্র দুদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে একই দিনে। সর্বশেষ পরিস্থিতি কি মনে হচ্ছে আতাউর রহমান ঢালী? এখনো যদিও নির্বাচন নিয়ে জনগণের ভিতরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা থাকা উচিত, অতীতের নির্বাচনগুলোতে বিশেষ করে যেগুলো পার্টিসিপেটরি কম্পিটিটিভ যে সমস্ত নির্বাচন ছিল 90-এর বা 96-এর বা 2001-এর, যেটা আমরা দেখেছি সেটা নির্বাচনের এখন 2 দিন বাকি, এখনো পর্যন্ত কিন্তু সেই মাত্রায় এটা যায়নি। অথবা নির্বাচন কমিশন বা নির্বাচনের দায়িত্বে যে সরকার, এই সরকার এই ব্যাপারটাকে আমার কাছে মনে হয় মানে খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে একটা দায়সারা গোছের একটা ইলেকশন করার জন্য তারা প্রস্তুত। কিন্তু এটা যে বাংলাদেশের জাতীয় জীবনের একটা অতি উল্লেখযোগ্য একটা নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ কোন অভিমুখে যাবে, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজ কোন দিকে যাবে, এটা কিন্তু একটা ইট ইজ এ টার্নিং পয়েন্ট। কিন্তু এই টার্নিং পয়েন্টে আমরা দেখলাম যে সরকারের কোনো উচ্ছ্বাস নাই। সরকার যে সংস্কারগুলো যেভাবে করেছে, অ্যাটলিস্ট হ্যাঁ রাজনৈতিক দলগুলো যে যারভাবে স্যাটিসফাইড, বাট ব্যক্তিগতভাবে সংস্কার করেছে না, সংস্কারের প্রস্তাবনা যেটা তৈরি করেছে, প্রস্তাবনা, তো আমি ব্যক্তিগতভাবে এগুলোতে মানে খুব খুশি না আর কি, যেভাবে এগুলো আসা উচিত ছিল, মানুষের প্রত্যাশাটা যেভাবে ছিল। বিশেষ করে আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলো কার্যকরী করবে, এই রাজনৈতিক দলগুলোর কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ কোনো রাজনৈতিক দলই নেই। আমি মনে করি ভবিষ্যতে আমাদের দেশের রাজনীতি বা আমরা যে সাম্যের রাজনীতির কথা বলি, আমরা যে সমতার রাজনীতির কথা বলি, গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, তাহলে সেই রাজনীতির জায়গায় যেতে হলে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আর একটা অন্যতম ইস্যু। পৃথিবীর দেশে দেশে এগুলো আছে। তারপরে আরেকটা জিনিস আমার কাছে একেবারেই বোধগম্য না, গণভোট না গণচোট, আমি এটা বুঝতে পারতেছি না। মানে আমার তো কাছে মনে হয় এটা এক সময় গণচোট হিসাবে দেখা দিবে। কারণ সেটা তো এই মানে সেই সিরাজদৌল্লার পলাশির ঘটনার মতো, পলাশির আম্র কারণে বাংলার সূর্য অস্তমিত হচ্ছে, ওইদিকে কৃষকরা মনের আনন্দে গান গাইছে আর হাল চাষ করছে। তা আমাদের তো একই অবস্থা, যে এই যে 48টা পয়েন্ট, এটার ভিতরে হায়ের ভিতরে 4টাকে আবার নিয়ে আসা হাইলাইট করে আবার না আছে 30টার মতো। তা আমার তো মনে হয় আপনি আলী রিয়াজকে ডাইকে আনেন, আইনে ওরা জিজ্ঞেস করেন যে তুমি এগুলি পুরাটা বলে যাও, আমার মনে হয় না সেও বলতে পারবে। আর বাংলাদেশের মানুষ যারা 12% মাত্র স্বাক্ষর আর লেখাপড়া করতে পারে, তো তারা এটা কিভাবে দেবে? তাহলে এটা তো আমার তো মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো, বর্তমান সরকার এবং এই উপদেষ্টা পরিষদ, এরা বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের শঠতা, এক ধরনের প্রতারণা করছেন এবং ভবিষ্যতে এই যে গণচোট,
এটা একসময় মহিরুহের মতো দেখা দেবে, কারণ এটার ভিতরে অনেক পয়েন্ট আছে। পাবলিক হঠাৎ করে বলবো না আমি তো জানি না, আমি তো এটা বলতেই নেই। পাবলিককে আপনি অ্যারাউজমেন্ট করেন নাই, পাবলিককে শিক্ষিত করেন নেই। আমেরিকান কনস্টিটিউশন লেখার আগে ওরা 3 বছর ধরে আমেরিকান পেপারস, কনস্টিটিউশনাল পেপারসে সেপারেশন অফ পাওয়ার এগুলি নিয়ে তারা লেখালেখি, পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন ফ্রেঞ্চ কনস্টিটিউশন লেখা, ইভেন ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে সামরিক জান্তা শাসন করে, সেখানেও এগুলো নিয়ে জনগণকে সচেতন করা হয়। কিন্তু আমাদের দেশের জনগণকে সচেতন করা হইল না, সবাই সাইন করে দিয়ে আসলেন একটা ঐতিহাসিক দলিলে। আমি মনে করি গণভোট একটা ঐতিহাসিক দলিল, পাবলিক জানলো না। এইটা আমি মনে করি যারা করেছেন এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আমি মনে করি না আগামী দিনের রাজনীতির জন্য এগুলি খুব মঙ্গল বয়ে আনবে কারোর জন্য। সো মিস্টার মতিউল আলম, যদি আপনি কানাডায় থাকেন কিন্তু আপনি বাংলাদেশকে দেখছেন দূর থেকে, দূর থেকে দেখার একটা আলাদা সুবিধা আছে, কারণ আর কাছ থেকে দেখা অনেক সময় নির্মোহ থাকা যায় না, দূর থেকে দেখা এটা। এবং সাম্প্রতিককালে আপনি দেশে আসা যাওয়া করছেন খুব ঘন ঘন। সো আপনার কাছে 2 দিন মাত্র বাকি নির্বাচন, আপনি কেমন নির্বাচন হতে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? এটা তো আমার মনে হয় যে মানে মাটি তৈরি না হলে গাছ লাগালে যে অবস্থা, বৃক্ষরোপণ করলে যে অবস্থা, গ্রাউন্ডটা তৈরি হয় নাই। আমার ভাই যে কথাটা বললেন যে আপনি যে কথাটা বললেন যে এই হানা ভোটের যে কমপ্লেক্স ইনফরমেশন, যেগুলো অন্তর্নিহিত ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমরা যারা দাবি করি শিক্ষিত, আমরাও হয়তো হৃদয়ঙ্গম করতে পারবো না অল্প সময়ের মধ্যে। আর এখানে একটা ইলেকশনের এনভায়রনমেন্টে ইট ইজ ভেরি টাফ। আমার মনে হয় যে এখন তারেক রহমান সাহেবও বিএনপির পক্ষ থেকে হাত বলছেন, আমরা সবাই বলছি, তো এখন চোখ বন্ধ করে হয়তো সবাই হা বা না, উনি হয়তো এই জটিলতা এড়ানোর জন্য বলছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা যেটাই হোক, কিন্তু এখন আমাদের এই জিনিসগুলোকে, এগুলো খুব বুকিশ টাইপের, মানে থিওরিটিক্যালি হয়তো পসিবল, মানে আমেরিকান এডুকেশন সিস্টেমে বা কানাডার বা অন্য দেশের এডুকেশন সিস্টেমে হয়তো থিওরিটিক্যালি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের নিয়ে এগুলো করা যায়, কিন্তু এই লেভেলে এটা খুবই প্রিম্যাচিউর হয়েছে। এবং উনি যেটা বললেন এটা অশনি সংকেতের মতোই হয়তো পরে আসবে। আর তাছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই সময়টা, এই সুযোগটা তৈরি হয়েছিল। এবং এটার যে লিগ্যাল রিকোয়ারমেন্ট টু গেট আপ টু দিস পয়েন্ট, এটা তৈরি হয় নাই। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে যেহেতু ছাত্র আন্দোলনের এবং জনগণের এবং সব রাজনৈতিক দলেরই, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবারই সমর্থনে এই আন্দোলনটা হয়েছিল এবং এটা একটা বিপ্লবের পর্যায়ে চলে গিয়েছিল, যার জন্য ক্ষমতাধর শক্তিধর সরকারের পতন হয়েছে। তো এরপরে এই বিপ্লবটাকে ধারণ করে যে স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, যেমন আমি আসিফ নজরুল সাহেবকে প্রোক্লেমেশন অফ রিভলিউশনের একটা কপি তৈরি করে দিয়েছিলাম, উনি তো লয়ের মানুষ। আমি বিভিন্ন রিসোর্স ঘেটে, শুধু তাই না, এটা আমি আবার পাবলিশও করেছি। আমি আবার 2-1 জাস্টিস মহোদয়কেও দেখিয়েছি যে এটা আইনগতভাবে এটা আমি তো এটা প্রেসক্রিপশন হিসেবে দেই নাই, আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি অন্যান্য দেশে কিভাবে রিভলিউশন হয়েছে তার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি দেখলাম যে ওনারা হয়তো ওনাদের এক্সপার্ট আছেন অনেক, সেই জন্য আমাদের এই ফিলিংসটাকে ওনারা কাজে লাগান নাই। এগুলো নিয়ে ওনারা ডিবেট করতে পারতেন। এরপর আলী রিয়াজ সাহেব যখন
কনস্টিটিউশনাল রিফর্মের প্রোগ্রামে গেলেন, আমি সাথে সাথে তাকে লিখলাম যে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, কারণ আমাদের তো ওই স্কোপ নাই বাইরে থেকে, বা আমরা যারা সিস্টেমের বাইরে, যে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি আমাদের কমন সেন্স দিয়ে, জনগণের কথা আমরা জানাতে পারি। তবুও আমি ভাবলাম যে ওনাদেরকে জানাই, এবং ওনারা অ্যাপ্রিসিয়েট করেছে সেটা, কিন্তু আমি কার্যত কোনো রিফ্লেকশন দেখি নাই। তো এই দেশটা আমার সামনে যিনি বসে আছেন একটা মুক্তিযুদ্ধের পরিবার, ওনার বাবাকে উনি যুদ্ধে হারিয়েছেন। আমারও অনেক আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে, যেহেতু আমরা কামালপুর বর্ডারের কাছে। আমি নিজেও মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম। তো অনেক কষ্ট করে আমরা এই দেশটা নিয়ে এনেছি, এবং এই দেশটাতে যারা কাজ করবে তাদের আমাদের মতো কমিটমেন্ট থাকা দরকার, কিন্তু আমি সেই কমিটমেন্টটা দেখতেছি না এখন। এটা খুব দুঃখজনক আর কি। সো মিস্টার আতাউর রহমান ঢালী, একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করেছে তারা এখন আপনার দলের সঙ্গে বলা যেতে পারে একটা নেক টু নেক ফাইট, অন্তত প্রচারণা যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেকের কথায়, বা প্রতিদিনই অনেকগুলো সার্ভে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, কোনোটাতে দেখা যাচ্ছে। আসলে চিত্রটা কি বলে মনে হয় আপনার কাছে, এবং তাদের এই যে উত্থান, এই উত্থানের দায় আসলে কার? আমি ওই জায়গাটায় পরে যাচ্ছি। প্রথমত, বেটার লেট দেন নেভার। এই যে বিএনপির ভিতরে এই ধরনের যে রাজনৈতিক একটা অবস্থান, শক্ত অবস্থান নিয়েছেন, একদম শক্ত একটা অবস্থান, যারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে, এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং সম্ভাষণ জানাই, এবং ইট নিডস টু বি কন্টিনিউড। ক্যাটা শুধু মুখে না, এটাকে কন্টিনিউ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে কলুষমুক্ত করা। অতীতে যদি আমরা যাই, আপনি দেখবেন এই দায় থেকে আওয়ামী লীগ, বিএনপি, আমরা কেউ কিন্তু মুক্ত নই। আমরা অনেকেই দেশটাকে সামনে রাখি নেই, ক্ষমতার চেয়ারটাকে সামনে রেখেছি, এবং এই ক্ষমতার চেয়ারটাকে পাওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে এই সুযোগ সন্ধানী এই বিষাক্ত সাপগুলোকে আমরা সুযোগ করে দিয়েছি, যেটা ছিল আমি মনে করি আমাদের রাজনৈতিক মানে একটা ঐতিহাসিক ভুল। আমি বলবো সেই ঐতিহাসিক ভুল থেকে বিএনপি চরম শিক্ষা নিয়েছে, নিয়ে বিএনপি খুব কারেক্ট লাইনে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি বিএনপি যে জায়গায় যাচ্ছে এর মধ্য দিয়েই, কারণ জামাত যে রাজনৈতিক দল, তাদের আসলে তো বাংলাদেশের পক্ষে নৈতিক কোনো অবস্থান নেই। যাদের নৈতিক কোনো অবস্থান না থাকে, যত কৌশল, যত অর্থই তারা বিলাক, এন্ড অফ দি ডে পিপল উইল নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। আপনার নৈতিকতার জায়গাটায় যেতে হবে। জামাতের কোনোদিনই কোনো নৈতিকতা ছিল না, এবং ছিল না বলেই বারবার তারা কোনো সময়ে নারী নেতৃত্ব হারাম বলে আওয়ামী লীগের সারিরা চলে গেছে, বিএনপির সারিরা চলে গেছে। তারপরে তারা বিশ্বাস করে না মানুষের তৈরি আইনে, তারা বিশ্বাস করে আল্লাহর তৈরি আইনে, কিন্তু ওই মানুষের তৈরি আইনের জন্য পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল তারা। আপনারা জানেন যে পাকিস্তানকে বিশ্বাস করে নেই। আমাদের যারা পূর্বপুরুষ এরা শুনেছি তারা স্লোগান দিয়েছে, লড়কে লেঙ্গে পাকিস্তান, শের পে টুপি মুখ পে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই পাকিস্তানকেও কিন্তু জামাত ইসলাম সমর্থন দেয়নি। শুধু সমর্থন দেয় নাই তা নয়, 48 সালে পাকিস্তানে যে গণহত্যা তারা চালিয়েছিল আহমদিয়াদের উপরে,
আহমদিয়াকে অমুসলিম ঘোষণার জন্য, অর্থাৎ নতুন পাকিস্তান রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য। এবং ঠিক একই কায়দায় তারা আজকে আমাদের দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এই প্র্যাকটিস, বাংলাদেশের জনগণ নাইদার দে আর আলট্রা লেফট, নাইদার দে আর আলট্রা রাইট। আপনারা দেখেছেন এই দেশে মানে আলট্রা মার্কসিস্ট রাজনীতিকেও বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, আবার এই ধর্মীয় জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করছে। এই জন্যই আজকে বিএনপির উত্থান হয়েছে, কারণ বিএনপি নাইদার লেফট নর রাইট। না না, বিএনপির উত্থান কি, বিএনপি তো ছিলই, আর যেখানে আওয়ামী লীগ নেই সেখানে তো বিএনপি ছাড়া তেমন কিছু ছিল না। কিন্তু আমরা জামাতের উত্থান নিয়ে কথা বলছি। তো আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে, হ্যাঁ আমি তো বললাম যে এই দায় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব, এই দায় থেকে জিয়াউর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা, আমরা কেউ এই দায় থেকে মুক্ত নই। তবে আমার মনে হয় এই নতুন প্রজন্মের কাছে এই জিনিসগুলো অত্যন্ত ক্লিয়ার হয়ে আসতেছে। আরও জামাতের এই নির্বাচনে আপনি দেখবেন মানুষ জামাতকে ভোট দিবে না। জামাত যতই এক্সপেক্ট করুক, যতই কল কৌশল করুক, ওই 40 লাখ বরখা কিনুক, আর 10 লাখ কোরআন শরীফ কিনা আর বিকাশের চেক পাঠাক, বাংলাদেশের জনগণ কিন্তু, আমি দেখি নাই, আমি 66 সাল থেকে সরাসরি রাজনীতি করি, বাংলাদেশের জনগণ কখনো ভুল করছে আপনার তার আইয়ুবরে মানে নেই। আইয়ুব কত রকম মানে ডিকেড অফ 10 ইয়ার্সের কত উন্নয়ন দেখাইছে। যখন সিনেমা হলগুলিতে যাইতাম 69-এ প্রথমেই দেখাইতো চিত্রে পাকিস্তানি খবর, এই তারবেলা ড্যাম, অমুক ড্যাম, এগুলি দেখায় দেখায় জনগণের, জনগণ গণতন্ত্রবিহীন জনগণ কিন্তু সেই আইয়ুব খানকে মেনে নেয়নি। যেই শেখ মুজিবের জন্য বাংলাদেশের মানুষ 30টা রোজা রাখছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমার মাকে দেখছি। এবং আমি এরপরে 74-75 সালে বহু বুড়া লোকের বলে যে এটা কবে যাবে। এই যে জনগণের কিন্তু এই কথাগুলো কিন্তু তাদের মনের কথা। এবং শেখ মুজিবের মতো একটা টাওয়ারিং পার্সোনালিটি, বিশাল নেতা, মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতার অন্যতম নেতা, কি করুণভাবে তার মৃত্যু হলো। আমরা তো এটা চাইনি, কিন্তু উনি নিজেই হি হ্যাজ কিলড হিমসেলফ, কারণ উনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এবং এই বিচ্ছিন্ন হওয়ার কারণে শত্রুরা তাকে হত্যা করতে সুযোগটা পেয়েছে। তো এই যে জনগণ আবার যখন দেখেন 3 নভেম্বরে যখন এখানে খালেদ মোশাররফের নেতৃত্ব, আই নো খালেদ মোশাররফ পার্সোনালি, আমি তার আন্ডারে যুদ্ধ করছি, আমি মেজর হায়দারের আন্ডারে যুদ্ধ করছি। খালেদ মোশাররফ ওয়াজ নেভার বিন এ প্রো ইন্ডিয়ান, আমি জানি। আমাদেরকে বলছে এই সেক্টর 2-তে এই দীর্ঘস্থায়ী ভিয়েতনামের যুদ্ধের জন্য তৈরি হও, এইভাবে এত সহজে হবে না, হায়দার স্যার আমাদেরকে বলতেন। তো ওনারা কি বুঝাইতে চাইতেন আমরা বুঝতাম। অথচ রাজনীতির কি 3 নভেম্বর ওনার মা একটা মিছিল নিয়ে বাইরিল, ভাই রাশেদ মোশাররফ মিছিল নিয়ে, জনগণের ভিতরে ছিল ইন্ডিয়া বিরোধী একটা তীব্র ক্ষোভ। জনগণ বলল যে এটা ভারত আবার চলে আসছে। 7ই নভেম্বর চলে আসলো, মানুষ কিন্তু অকপটে জিয়াউর রহমানকে সমর্থন দিছে। এবং জিয়াউর রহমানের ওই শাসনামলটাকে মানুষ কিভাবে মেনে নিছে দেখেন। এই খাল কাটার থেকে আরম্ভ, জিয়াউর রহমান বলছিল আই উইল মেক দি পলিটিক্স ডিফিকাল্ট। হোয়াই, কি কারণে বলছিলেন? না উনি পলিটিক্সকে ডিফিকাল্ট, এই যে ড্রয়িং রুমে যে পলিটিক্সগুলো ছিল, উনি চেয়েছিলেন গ্রামের মানুষের কাছে রাজনীতিটাকে নিয়ে যেতে। উনি 56,000 গ্রামের ভিতরে 29,000 গ্রামে হি হ্যাজ মানে প্লেসড হিজ ফুট। এটা বাংলাদেশের জনগণ, আইয়ুব খান, এবং আপনার দুর্ভাগ্য কোনটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তার 3.5 বছরের শাসনামলে মুজিবনগর ভিজিট করতে যেতে পারেনি।
মুজিবনগর, এটা দুর্ভাগ্য আমাদের জন্য, উনি যেতে পারেনি। কি কারণে পারে নাই এটার জবাব আওয়ামী লীগ দিবে। কিন্তু দেখেন যে জিয়াউর রহমান এগুলো করার পরে এবং জিয়াউর রহমানকে হত্যার পরে মানুষের যে হাহাকার, সেই হাহাকারের কারণে কিন্তু আবার মানুষ খালেদা জিয়াকে টেনে আনছিলেন। কারণ মানুষ কিন্তু আপনি কখনোই ভুল করে নেই, 5ই আগস্টও করে নাই, 90-এর গণ আন্দোলনও করে নাই। আর আগামী দিনে যদি মানুষ মনে করে কোনো রাজনীতিবিদ যে আমরা জনগণকে গিলে খাবো, ইতিহাস কাউকে ক্ষমা করবে না, ইতিহাস কারো খায়ও না, ইতিহাস কারো পড়ে না, এদেশের জনগণ আবার আরেকটা অভ্যুত্থানের জন্য তৈরি হবে। প্রফেসর মতিউল আলম, জামায়াত ইসলামী এখন ক্ষমতার জন্য লড়াই করছে এবং এই আলোচনা আমাদেরকে করতে হচ্ছে। সো আপনি কি দেখেন, মানে কি মনে করেন যে এই নির্বাচনে আসলে তারা কতদূর যেতে পারবে, বা তাদের যে এই আলোচনা আমাদের করতে হচ্ছে এই জায়গায় তারা আসলো, সেটা কি কারণে বলে আপনার কাছে মনে হয়? এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি প্রফেসর ইউনূসের মতো ইন্টারন্যাশনালি একজন ওয়েল নোন পারসন, যাকে সবাই লিবারেল ডেমোক্রেট হিসেবে চিন্তা করতেন, ভাবতেন, তার সময়কালে বাংলাদেশে অনেকেই মনে করেন এক ধরনের মিলিটাইজেশন বা এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির, সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছে। এবং আমি জানি তিনি কম বেশি আপনার সঙ্গে ঘনিষ্ঠ। তো আমি ওই আমাদের বড় ভাই উনি, ওনার মতো মাইন্ডসেট আমি ক্যারি করি না। আমি একটু অন্যভাবে চিন্তা করি। যেমন ধরেন শেখ মুজিবুর রহমান সাহেব নিজেও গোলাম আজম সাহেবের সাথে মোটামুটিভাবে যোগাযোগ রেখে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। ওই ওনার প্রধানমন্ত্রী হলেন যিনি, উনিও পাকিস্তানের পক্ষের লোক ছিলেন প্রথম। কি নাম ওনার? তাজউদ্দিন আহমেদ না, শাহাজিজ সাহেব, জিয়াউর রহমান নিয়ে আসলেন। তারপর উনি বেসিক্যালি সবাইকে নিয়ে দেশটা গড়ার কথা ভাবতেছিলেন। আমরা ভাবতেছিলাম যে পাকিস্তান আবার ফিরে আসে কিনা অন্য একটা দলের মাধ্যমে। তো জিয়াউর রহমান এমনভাবে হ্যান্ডেল করেছেন সব কিছু যে দ্যাট ওয়াজ নট পসিবল। কারণ উনি যদিও খুব ভালো যোদ্ধা ছিলেন পাকিস্তান, ইন ফেভার অফ পাকিস্তান এগেনস্ট ইন্ডিয়া 1965-এ, এবং সে সবচেয়ে হাইয়েস্ট অনার পেয়েছেন উনি খেমকারেন সেক্টরে। জি। তো ওনার মধ্যে একটা মানবিক গুণাবলী ছিল, এবং ঠিক একইভাবে উনি শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়েকে নিয়ে আসলেন। আনার বেশি দিন দেরি হয় নাই, উনি মারা গেলেন 17 দিনের মাথায়। ওনাকে কিন্তু অনেকেই ভয় দেখিয়েছে যে প্রবলেম হবে, কিন্তু তারপরে উনি এনেছেন এবং খুব দেরি হলো না, তাড়াতাড়ি ওনাকে চলে যেতে হলো, এবং আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলাম জাতিগতভাবে। তো ওই প্রিন্সিপাল থেকেও বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে জামাতের সাথে তাদেরকে মন্ত্রিত্বও দিয়েছেন। তো এই ডিবেটটা আমি মনে করি এখন তারা আসতেছে আমাদের যোগ্যতার অভাবে। ওইভাবে যদি আমরা চিন্তা করি, যারা আমরা ডাইরেক্ট মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম, তো তারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল ওই সময়। কিন্তু আমরা যাদেরকে রাজাকার বলি, তাদের আমরা যেভাবে চিত্রিত করি যে দাড়ি থাকবে, দিস অ্যান্ড দ্যাট, ছাত্র শিবির যেমন দাড়ি রাখে, রাজাকারদের মধ্যে কিন্তু কারো দাড়ি ছিল না। এবং এই জিনিসগুলোকে আমাদের আরও ডিপলি চিন্তা করতে হবে। এবার যখন এই 24 মানে জুলাই আগস্টের পরে যখন নতুন সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট, তারা যখন ভিসি নিয়োগ দিচ্ছে, আমি কয়েকজনের নাম পাঠালাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যিনি ভিসি, রাজশাহী ইউনিভার্সিটি। আমি চিন্তা করলাম কারা মডারেট হবে, যাতে ছাত্রলীগের ছেলেদের ক্ষতি কম হয়। কারণ তাদেরকে একদম বের করে দিয়ে তাদেরকে মানে যাতে
অন্যরা আবার ছাত্রলীগ যেভাবে অত্যাচার করেছে এটা যেন না হয়, মডারেট ক্যারেক্টার আমরা খুঁজতেছি। সাইকেলটা ভাঙুক। হ্যাঁ, সাইকেলটা ভাঙুক, কারণ তারাও আমাদের ফ্যামিলি মেম্বার ইন এ ওয়ে। এদের মধ্যে যারা ক্রাইম করেছে তাদের বিচার হবে। এবং জামাতের ব্যাপারেও আমার একটাই ধারণা যে যারা ক্রাইম করেছে তাদের বিচার হোক, আর যারা করে নেয় ওদের হয়তো অনেকের জন্মই হয় নাই ওই সময়। আর এর মধ্যে তো কিছু লোকের ফাঁসিও হয়েছে, ইনক্লুডিং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের। এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশ কিছু কিছু জিনিস, যেমন দেলোয়ার হোসেন সাঈদীর যিনি মানে সাক্ষী ছিলেন, তাকে দেখা গেল আরেক দেশে জেলের মধ্যে। তো এই জিনিসগুলো মানে হিউম্যান রাইটস ইস্যুটা আমাদের সামনে আসুক। আর তারা যদি ইভেন মেজরিটিও হয়, আমি মাইন্ড করব না। এই কারণে মাইন্ড করব না যে তাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হবে আমাদের প্রজন্মের জন্য, তাদেরকে চেঞ্জ হয়ে আসতে হবে। দে ক্যানট কন্টিনিউ দ্য ওয়ে দে ওয়ার বিফোর। এবং ইন্ডিয়া কোনোদিনই বাংলাদেশকে শাসন করতে পারবে না, এটা আমার বিশ্বাস। পাকিস্তানও কোনোদিন কল্পনাও করতে পারবে না আমাদের শাসন করার। আমাদের তরুণরা জেগে গেছে। এই জন্য আমি এত ভয় পাইতে না করি সবাইকে, যে যারাই আসে আসুক, কাজ করুক। কিন্তু মানে একটা মানুষ যদি মানে মুসলমান না হয়, অনেকে বলবে, বা ব্রাহ্মণ না হয়, অনেকে বলবে যে তাদের সাথে আত্মীয়তা করা যাবে না মুসলমান হিসাবে। কিন্তু হয়ে যদি যায়, একটা খ্রিস্টান বা একটা ইহুদিও যদি বলে আমি মুসলমান হয়ে গেলাম, তাহলে তো আমাদের কিছু করার নাই। তো এখন কেউ যদি তাদের অতীতকে ভুলে গিয়ে, আমাদের এখন সামনে চলার টাইম। আমি জাস্ট একটু আপনার কাছ থেকে মানে এই সরকারকে তো অনেকে শিক্ষিত লোকদের সরকার বলেন, শিক্ষিত লোকদের সরকার বলেন, এবং জ্ঞানীগুণী লোকদের সরকার, এক্সপার্টদের সরকার বলেন, নোবেল লরিয়েটের সরকার বলেন। তিনটে প্রধান অঙ্গীকার তাদের ছিল। একটা হচ্ছে রিফর্ম, একটা হচ্ছে বিচার জাস্টিস, আর একটা হচ্ছে ইলেকশন। আপনি কি মনে করেন যে তারা কতখানি, কোন জায়গায় কতখানি সফল হলেন? ওনারা কয়েকটা কমিশন করেছিল, দুই একটা কমিশনের রিপোর্ট আমি মোটামুটি দেখেছি। যারা কমিশনের চেয়ারম্যান ছিলেন তাদের সাথে কথা বলেছি, তাদের কথা ভালো লেগেছে। কিন্তু এগুলোর যে ইমপ্লিমেন্টেশন, ওই পর্যায়ে যেতে আমাদের সময় লাগবে অনেক। আর ইলেকশনটা তো ফেয়ার হচ্ছে না। ফেয়ার হচ্ছে না এই জন্যই, ওই যে ভাই যেটা বললেন, কেউ যদি না বুঝে ইয়েস আর নো যদি বলার আগে তাকে, মানে বিয়ের কথা বলি আমরা, যে বাবা জোর করে বিয়ে দিচ্ছে মেয়েকে, মেয়ে বাধ্য হয়ে হ্যাঁ বলতেছে, কিন্তু সে রাজি না ভিতরে ভিতরে, অথবা সে বুঝেই নাই তাকে যে ছেলে দেখাচ্ছে যে মেয়ের ছেলের সাথে বিয়ে দিবে, সে আসলে ফেক, মানে আরেকজনকে দেখাচ্ছে, যাকে সে পছন্দ করে তার কথা বলে মেয়েটাকে রাজি করায় ফেললো। এরকম সিচুয়েশন হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনে আমার মনে হয় এই মানে দেশ ইজ নট প্রিপেয়ার্ড ফর দিস কাইন্ড অফ জাজমেন্ট বাই দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। আর আরেকটা কোশ্চেন ছিল যে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, বিচার, নির্বাচন এবং সংস্কার। বিচার, আমি এর মধ্যে আমাদের কলেজ, আমাদের প্রতিষ্ঠান আছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্লাস দেশের যে মানুষের জমাজমি। আমি আনফর্চুনেটলি আসিফ নজরুল সাহেবের কথা আবার বলতে বাধ্য হচ্ছি, কারণ এই তৃতীয় মাত্রাতেই আমি যখন হুমায়ুন সাহেবের সাথে বসছিলাম, তখন আমি মেনশন করেছিলাম মামলা কিভাবে কমানো যায়। তো এই একই কথা আমি ওনার সাথে আলাপ করেছি, তখন উনি বললেন ওনাদের এক্সপার্টরা এগুলো দেখছেন। আমি বললাম যে প্রজ্ঞাপনের মাধ্যমেও তো মামলা কমানো যায়। আর এই যে মামলা এখন তৈরি হচ্ছে অন্যদের বিরুদ্ধে, অনেক মামলার আসামি যারা জানে না যে তারা কিভাবে আসামি হলো, তারা ওখানে যায় নাই, 300-400 নতুন মানে অচেনা লোকের নাম, এগুলো তো গ্রহণযোগ্য না। তো আমি ওনাকে এইগুলো বলার পরে উনি বললেন যে উই আর টেকিং কেয়ার অফ। কিন্তু এখন প্রবলেমটা হলো অতিরিক্ত মানে প্রিপেয়ার্ড
অনেক বড় সাঁতারু হাঁটু পানিতে ডুবে গেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যে উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন অনেককেই আমি চিনি, আপনিও চিনেন, ইকোনমিক্সের সালাউদ্দিন ভাইকে চিনেন, আপনার বোধহয় জুনিয়র হবেন 1 বছরের। তারপরে ওয়াহিদুদ্দিন ভাই 1 বছরের সিনিয়র। ওনারা আমার খুবই পার্সোনালি আমাদের খুব ক্লোজ আমার। তো ওনাদের সাথেও কথা বলে দেখেছি, ওনাদের কিছু কোয়ালিটি আছে, কিন্তু বিশেষ করে ওয়াহিদুদ্দিন সাহেব এডুকেশনের দায়িত্বে ছিলেন। আমি তাকে পুরো শিক্ষা রিফর্মের 85 পেজের একটা বই আকারে একটা ডকুমেন্ট দিয়েছিলাম, ইনক্লুডিং মাদ্রাসা এডুকেশন রিফর্ম, মানে প্রি স্কুল থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত। কিন্তু ওনাদের কোনো সময়ই হয় নাই এতদিনের মধ্যেও, 1.5 বছরের মধ্যেও। তো এই যে জিনিসগুলো, আর খুব ভালো স্টুডেন্ট হলে কিন্তু সাধারণ স্টুডেন্টদের খবর রাখা যায় না। মানে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করে এবং মানে তারা কিন্তু অন্য কোনো এক্সপার্টিস বা স্মার্টনেস বা সোশ্যাল যে স্কিল বা আদার স্কিল যেগুলো দিয়ে তারা এই দুনিয়াটাকে আগায় নিয়ে যাবে, বা প্রবলেম সলভিং স্কিল, মোস্ট ইম্পর্টেন্টলি তারা অনেক সময় সেলফিশ হয় যে কেমনে আমি ভালো মার্কস পাবো, আমি ভালো অবস্থা তৈরি করব। কিন্তু যারা সবাইকে হেল্প করলো, হয়তো সেকেন্ড ক্লাস পেল, হ্যাঁ, তারা হয়তো ভালো সমাজের কর্মী হতে পারে। তো আমি মনে করি যে তারা বিভিন্ন কারণে, বিশেষ করে খুব সিম্পল কথা যে রিক্সা চালক দিয়ে হেলিকপ্টার চালানো যায় না। তো এইভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো পালনের উপযুক্ততা যাদের নাই তাদেরকে, এবং এমনকি কোনো কমিটিও নাই, তারপরে যারা সচিব তাদের চেয়ে তারা নলেজেবল না ওই ফিল্ডে, যার জন্য আমরা বলি ব্যুরোক্রেসি শুড নট রুল আস বা লিড আস। আমরা লিড করব, কিন্তু আমরা পারবো না কোনো দিনই। এই যে গভর্নমেন্ট নতুন আসবে তারাও পারবে না, কারণ যে এমপিগুলো আমরা দেখতেছি যারা নমিনেশন পেয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সময় অনেক চলে যায়, 80% টাইম তারা ইনভেস্ট করবে তাদের নিজেদের উন্নয়নে, তারা তো জনগণের জন্য কাজ করবে না। তো এখন আমরা সেবক, মানে ওই সেন্সে সেবক, নট ফ্রম এনজিও লিডারশিপ, বা এই যে এই কোয়ালিটির যারা কমিট করে আসবে যে আমরা এই মন্ত্রণালয়ের জন্য, কারণ তারা ল মেকার, তাদের ল মেক করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, তাদের ওই ধরনের ফাউন্ডেশনাল নলেজ থাকতে হবে, এবং শুধু ভোটের মাধ্যমে উইন করে তারা চলে আসলো, তারপরে তারা কিছু করতে পারলো না। এবং এই প্রবলেমটা গরিব দেশগুলোতে সারা জীবন হয়ে আসছে, এবং এটা খুবই দুঃখজনক। কিন্তু প্রেসিডেন্ট জিয়ার, আমি 1 সেকেন্ডে শেষ করি, প্রেসিডেন্ট জিয়ার যে গুণাবলীটা ছিল, উনি দাবি করতেন না যে উনি নলেজেবল। উনি অনেককেই স্যার বলতেন নিজেই এবং সম্মান দেখাতেন, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় উনি কয়েকজনকে ডাকতেন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করার জন্য, এবং এগুলোর নোট নিতেন, এবং উনি ওই আইডিয়াগুলো কার্যকরভাবে এক্সিকিউট করতেন। তো অ্যাকচুয়ালি ওই ফিলোসফিটা আমাদের এখন নতুন প্রজন্মের যারা পলিটিশিয়ান হবে, তাদের সব কিছুতে নলেজ থাকবে না, কিন্তু তাদেরকে এগিয়ে যেতে হবে, মানে অন্যদের কাছ থেকে হেল্প নিয়ে। এবং আমরা সাধারণ লোকদের কাছ থেকে, যারা আমাদের, যেমন আপনি একজন উপদেষ্টা, আপনি একটা ইম্পর্টেন্ট কথা আজকে বলেছেন যে বেগম খালেদা জিয়া, উনি আপনাদের বক্তব্যগুলোকে মানে মূল্যায়ন করতেন, এবং আপনাদের ডেকে আপনাদের কথা, শি ওয়াজ এ লিসেনার। তো এখন কেউ যদি লিসেনার না হয়, তাহলে তো সে কম্প্রিহেন্ড করতে, বুঝতে পারবে না যে কি হতে যাচ্ছে, এবং এটা কিন্তু হচ্ছে। এবং এই যে 31টা পয়েন্ট যে বিএনপি দিয়েছে, এর মধ্যে আমি দেখেছি যে অনেকগুলো অস্পষ্ট, এবং এগুলো অ্যাচিভেবল না, এগুলো আপনার ওইভাবে অ্যাচিভ করেও কোনো লাভ হবে না। তো উইল টক অ্যাবাউট দিস থিংস, মেবি আই উইল রাইট অ্যাবাউট দিস, আই অলরেডি প্রিপেয়ার্ড সাম ডকুমেন্টস এখানে। কিন্তু আমাদেরকে ওই ধরনের লোকের বুদ্ধি নিতে হবে যাদের আসলেই বুদ্ধি আছে।
এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। জি থ্যাংক ইউ। মিস্টার ঢালি আপনি শুনছিলেন এবং এই প্রেক্ষিতে কিছু বলবার থাকলে নিশ্চয়ই বলবেন। ইশতেহারের প্রসঙ্গে উনি 31 দফার কথা বলেছেন, কিন্তু 31 দফার বাইরে গিয়ে বিএনপি তো আনুষ্ঠানিকভাবে ফাইনাল একটা ম্যানিফেস্টো ঘোষণা করেছে, জামায়াত ইসলামী করেছে। সেই বিষয়ে আমি একটু আপনার অবজারভেশন শুনতে চাই। তার চাইতে বড় কথা আমি প্রি অ্যান্ড পোস্ট ইলেকশন সিনারিও কি দেখেন, কি চ্যালেঞ্জ এবং ইলেকশনের চ্যালেঞ্জেস কি আপনি মনে করেন? আবার একটু বলে মানে প্রি অ্যান্ড পোস্ট ইলেকশনের চ্যালেঞ্জেস কি, এবং বিশেষ করে ইলেকশন ডেতে চ্যালেঞ্জেস কি কি দেখেন এখন পর্যন্ত? দেখেন, আমাদের প্রথমে আমি 31 দফা নিয়ে আসি। 31 দফা কিন্তু আমাদের, আমার মনে হয় 31 দফার চেয়ে এখন ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানিফেস্টোতে যা আছে সেটাকে যে নির্বাচনী যে অঙ্গীকার, ম্যানিফেস্টো যেটা উনি ডিক্লেয়ার করছেন, এবং আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, উনি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলির ব্যাখ্যা উনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং একটা জিনিস বলছেন উনি, যে এগুলি মানে প্র্যাকটিস অ্যান্ড এরারের মধ্য দিয়ে এগুলোকে পরিবর্তনও করা যাবে, নট দ্যাট যে এটা ফিক্সড কিছু। কাজেই এটা একটা ভালো জায়গা আমি মনে করি ওনার আছে, যে আমরা প্র্যাকটিসে গিয়ে অনেক দেশে এটা হয়েছে, চায়নাতে দেখা গেছে যে তারা একটা থিওরাইজ করছে, করার পরে প্র্যাকটিসে যাওয়ার পরে আবার সেখান থেকে তারা ব্যাক করছে, আবার নতুন করে করছে। এটা আমেরিকাতেও আছে। তো উনি এই জায়গাটাকে খুব গুরুত্ব দিয়েছেন। আমি সেদিন সোনারগাঁও হোটেলে ইয়েতে মানে নির্বাচনী ইশতেহারে, সেখানে অনেক পয়েন্টই আছে, নতুন অনেক পয়েন্ট আছে, পুরানো অনেক। মহিতুল ভাই যেটা বলছেন যে হ্যাঁ, এখানে যে সব কিছু স্পষ্ট তা না, এগুলো কাজে উনি তো সময় দিয়েছেন যে 34 সালের দিকে আমরা এগুলো নিয়ে টার্গেট দিয়েছেন। এই টার্গেটের কারণে দেখা যাবে যে উনি এগুলি নিয়ে ওয়ার্ক করবেন, এবং উই হোপ উনি যেটা আমরা বুঝতে পারবো যখন উনি নিজেও বলেছেন রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, যে হ্যাঁ আমি যদি যেটা আমার মনে হয় মহিতুল ইসলাম ভাই বলতেছিলেন জিয়াউর রহমানের কথা, যে জিয়াউর রহমান ক্রিম অফ দি সোসাইটিদেরকে সাইদুজ্জামানের মতো অর্থনীতিবিদ, শামসুল হকের মতো লোক এদেরকে টেনে নিয়ে আসছিলেন। এই কথাটা কিন্তু আমার চেয়ারম্যান সেদিনও বলেছেন, যে আসলে আমি রাইট ম্যানকে যদি রাইট জায়গায় না দিই তাহলে তো এগুলো কার্যকরী হবে না। তো আমি দেখলাম যে ওনার মাথায় এগুলো আছে, এবং আমরা আগামী দিনে তার কাজে যখন দেখব যে রাইট ম্যানকে রাইট প্লেসে দিচ্ছেন, আর এ ম্যান নোন বাই হিজ অ্যাসোসিয়েটস, উনি কাদের সাথে তার রাজনৈতিক অ্যাসোসিয়েশনটা গড়ে তোলে এটার উপর অনেক নির্ভর করবে। এবং আমার বিশ্বাস উনি এগুলির থেকে অনেক দূর মানে আগায় আসছে। তো বিএনপির কারণ আমাদের উপরে যে মানে বিশাল চাপটা হলো বেগম জিয়ার মৃত্যুর পরে এই যে কোটি কোটি মানুষের যে প্রত্যাশার যে চাপ, এই চাপ বহন করা খুব সহজ নয়। কারণ ওইখানে এই কোটি কোটি মানুষ সব বিএনপির লোক ছিল না, এরা বিভিন্ন দলের এবং এদেশের সাধারণ মানুষ। এই যে প্রত্যাশা খালেদা জিয়ার প্রতি তাদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা কিন্তু আমার চেয়ারম্যানের কাছেও মানুষের আছে। এই প্রত্যাশা পূরণে আমরা আশা করব উনি আধুনিক পদ্ধতি অবলম্বন করবেন, এবং সেই আধুনিক পদ্ধতি অবলম্বন করতে গিয়ে বাংলাদেশের লোকের অভাব আছে আমি মনে করি না। বহু লোক আছে যাদেরকে যদি সঠিকভাবে, দেশের বাইরে আই নো লট অফ পিপল আর দেয়ার, তারা দেশের জন্য কাজ করতে যায়, কিন্তু সুযোগ দেই না আমরা। নিয়ে আসলে তারা কাজ করবে। দেশের ভিতরেও বহু মানে লোক আছে করতে পারে, যেমন কিন্তু ওই আমাদের আসিফ নজরুল, ওই যে ভাই যেটা বললেন, আসিফ নজরুল তো এখন বুঝবে না, তো ওর নামে যখন মামলাগুলি হবে, বেশি দেরি নাই, 30-40টা মামলা তো খাবেই, তখন কানবে আর বলবে যে আমি কি করলাম, বুঝছেন? ওর জন্য এবং মামলা খাওয়াটা
আমার কাছে মনে হয় আসিফ নজরুলের জন্য একটা জায়েজ হয়ে গেছে এটা। এবং সমাজের, আমি ভাই বিএনপি না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত থেকে আরম্ভ করে এমন কোনো লোক পাইনি যে ওর শাস্তি চায় না। কেন জানি, আমি জানি না। হ্যাঁ, তো এই যে সামনে আমাদের তো খুবই কঠিন সময় আমি মনে করি। এক হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের প্রতিবেশী, বার্মার সাথে রোহিঙ্গা সমস্যা, তারপরে চীন ভারত দ্বন্দ্ব, চীনের সাথে রাশিয়ার আমেরিকার দ্বন্দ্ব, চীন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, ইন্দো প্যাসিফিকের সাথে বিআরআইয়ের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সবই কিন্তু বাংলাদেশকে আগামীতে এফেক্ট করতে যাচ্ছে। এখন ইট ডিপেন্ডস অন দ্য লিডারশিপ অফ বাংলাদেশ, হাউ দে আর গোয়িং টু হ্যান্ডেল অল দিস ইন্টারন্যাশনাল ফেনোমেনা। স্পেশালি আমাদের ঘাড়ের উপরে বসে আছে কিন্তু রোহিঙ্গা ইস্যু, এবং এটা ইজ আ বিগ ইস্যু ফর আস। এটা যদি আমাদের সলভ করতে হয়, উই নিড চায়না অ্যান্ড ইন্ডিয়া টুগেদার। আবার আমেরিকা এটা ভিন্নভাবে সলভ করতে চায়, তাহলে সেই জায়গায় আমাদের অবস্থান কি? চায়না আমেরিকার যে কোয়াড আর বিআরআই নিয়ে যে দক্ষিণ চীন সাগরে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বে আমরা কোথায় অবস্থান নিব? আমেরিকা অলরেডি আমাদের বলছে যে তোমরা অন্য কারো কাছ থেকে, নতুন যে রাষ্ট্রদূত বলছে যে আমি আসছেই এইখানে চীনের অবস্থানকে খাটো করার জন্য। অথচ চীন হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম খাটো না, প্রভাব কমানোর, হ্যাঁ, প্রভাবকে কন্ট্রোল করাতে। এখন এই যে প্রভাবকে কন্ট্রোল করতে গিয়ে আমরা কোথায় যাব? পাটাপুটার ঘষাঘষি, মরিচ যাবে কোথায়? তো ওই বহু আগের একটা কথা হঠাৎ মনে পড়লো, সেটা হইলো যে ওই ইস্ট ইউরোপের একটা দেশে ইলেকশন হইলো, ওইখানে মানে নাজিদেরকে হত্যা করার জন্য মানুষ, নাজিরা এরকম অত্যাচার করছিল, ওইখানে ভোটে ওই দল জয়লাভ করলো। এখন রাজা ওই দলকে কিন্তু দিল না, কি বলে, তাকে ক্ষমতা দিল না, হি ব্রোক দি কনস্টিটিউশন, দিল না। তখন মার্ক টোয়াইন একটা পাবে, হি ওয়াজ ড্রিঙ্কিং, সে তখন বলছিল সেলিব্রেটেড লিবার্টি এগেনস্ট ডেমোক্রেসি। তা আমাদের না এরকম হয়? কঠিন কঠিন ইঙ্গিত। আমি অত ভয় পাচ্ছি না, আমি অত ভয় পাচ্ছি না। আপনার জামাত একা কোনো সরকার গঠন করতে পারবে না, তারা বিএনপি নিয়েই করবে যদি তারা উইন করে, কারণ তাদের আর কোনো উপায় নেই। আপনি কি মনে করেন বিএনপি সে তার মধ্যে যাবে? না, বিএনপি তো জামাতের সঙ্গে সরকার গঠন করবে না। অলরেডি পরশুদিন আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে জামাতের সঙ্গে নো ওয়ে আউট, জামাতের সাথে। না, সেটা বলেছে, আমি শুনেছি, কিন্তু এই দেশকে তো বাঁচাইতে হবে। তো এখন যদি সোকল ডেমোক্রেসির মাধ্যমে যদি কেউ আগায় আসে, এটা আমি প্রেডিক্ট করতেছি যে মানে বিভিন্ন সিচুয়েশন, তো স্টিল দেয়ার ইজ এ চান্স সবাই মিলে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। আর যদি অপোজিশন থাকবে, কে ডেমোক্রেসিতে তো অপোজিশন লাগবে, অপোজিশন থাকবে। এখন অপোজিশন এটা খুব ইজি সলিউশন। যারা ব্যাংকের টাকা মেরেছে, এমপি হয়েছে, তাদের 8 মাসের মধ্যে জেলে ঢুকাইতে হবে। যারা করাপশন করেছে, মানুষ খুন করেছে, আবার এমপি হয়েছে বিভিন্ন কায়দা করে। আপনি পাস্টের কথা বলছেন না, প্রেজেন্ট, পাস্টে যারা করেছে কিন্তু এখন এমপি হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে অপোজিশন কে হবে? তো ওই সব জায়গায় ইলেকশন হবে, ওখান থেকে অপোজিশন থেকে। তো জামাত আর বিএনপি তো সব জায়গায় ইলেকশন হচ্ছে, তো জামাতের ক্যান্ডিডেটই থাকবে, বিএনপির ক্যান্ডিডেটই থাকবে। দরকার হলে আবার আরেকটা শর্ট আর্থকুয়েক হবে, কিন্তু দেয়ার উইল বি এ চেঞ্জ, এবং পজিটিভ চেঞ্জ আমি আশা করতেছি। ব্লাডশেডটা না হোক, এটাই আমরা চাই। এখন ঐক্যের কথা বলে উই ক্যান অ্যাভয়েড ব্লাডশেড, যাতে মানে ক্ষতি না হয়। এই যে তরুণরা,
আমি আমরা অতীতে বহু নীতিহীন ঐক্য করছি। এই নীতিহীন ঐক্য লাভজনক না আমাদের জন্য, কাজে এখন আর এই বয়সে এসে নীতিহীন ঐক্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং আমাদেরকে পজিটিভ হতে হবে। যারা সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে বিএনপির দায়িত্ব। এখন এই গণতান্ত্রিক শক্তি কারা, এটা ডিফাইন কিভাবে করবেন সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, থাকবেই, যুগে যুগে ছিল, ভবিষ্যতে থাকবে। স্টিল উই শ্যাল হ্যাভ টু লিভ উইথ ডেমোক্রেসি, নট উইথ অটোক্রেসি। সো ডেমোক্রেসির সাথে থাকতে হলে বিএনপিকে, গণতান্ত্রিক যারা দলগুলো, সেই দলগুলোকে স্পেস দিতে হবে। তাদের সাথে রাজনীতির তাদের স্পেশালি ধরেন আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের যারা অন্যায় করছে, যারা মানুষ খুন করছে, যারা মানুষের টাকা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কঠোর বিচার হওয়া দরকার। বাট তাদের যারা সাধারণ ভোটার, তাদেরকে আপনি ডেমোক্রেটিক স্পেস দিতেই হবে। দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান এলিমিনেট। না, সেটাই তো ইনক্লুসিভিটি ওখানেই আসে। কিন্তু আপনি আবার এটা করতে গিয়া আবার আওয়ামী লীগের সাথে বুক মিলে মনে করলেন যে আমরা ভাই ভাই, আমরাও কিছু চোর আছি, ওরাও কিছু চোর আছে, চোরে চোরে আমরা আবার বাসাতোষবাস হয়ে যাই। এটা হইলে আবার সর্বনাশ হয়ে না, যাবে। জুডিশিয়ারি দিয়ে এই জিনিসগুলোকে কার্ভ করতে হবে। যারা করাপশন করছে আগে তাদেরকে আইসোলেট করতে হবে। আর ঐক্যমত বা ইউনিটি ডাজন্ট মিন যে সবাইকে একই সুরে কথা বলতে হবে। ডিফারেন্স অফ অপিনিয়ন ক্যান অলসো ক্রিয়েট স্ট্রং ইউনিটি, কারণ ওইটাই হলো বিউটি অফ ডেমোক্রেসি। আর তাছাড়া এই যে দল গঠন করা, এক দল আরও কয়েকজনের সাথে মিশে তারা ভোটের স্বার্থে তারা এগুলোকে আমি মানে ভোট আসলে কয় ডেমোক্রেটিক ঐক্য না, এগুলো এক ধরনের সুবিধাবাদী ঐক্য। এই সুবিধাবাদী ঐক্য বাদ দিতে হবে, সত্যিকার অর্থে ডেমোক্রেটিক ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে দেশে সত্যিকার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বিকাশ লাভ করবে না, ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিগুলো বিকাশ লাভ করবে না। আবারও দেখা যায় বারবার স্বৈরাচার মাথাচাড়া দিবে, আমাদেরকে বারবার আবার রাস্তায় নামতে হবে। আমি বহু আগে মানে প্রতিষ্ঠানগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে আমাদের ট্র্যাকে আনতে হবে। যেমন শিক্ষার ব্যাপারে শিক্ষা কমিশন একটা করার ব্যাপারে আমি ইয়েতেও লিখেছি, এই প্রথম আলোতেও একটা আর্টিকেল লিখেছিলাম যে এটা আমাদের দরকার খুব তাড়াতাড়ি, কিন্তু এই ব্যাপারে কিছু হয় নাই। কিন্তু শিক্ষায় কিন্তু আমরা এত পিছিয়ে আছি পৃথিবীতে, কল্পনা করা যায় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার যাত্রা শুরু হয়েছে ৬২ শিক্ষা হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট, এর দিয়ে বাংলাদেশ হইল। শরীফ কমিশন রিপোর্ট থেকে আরম্ভ করিয়া এত কমিশন হইল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল এটা সঠিক যে শিক্ষা কমিশন, শিক্ষা নীতি গড়ে ওঠে নাই বলে আপনার আজকে দেখেন ওই ইসলামী শিক্ষা এক ধরনের, ইংরেজি শিক্ষা এক ধরনের, বাঙালি একটা অ্যামালগামেটেড অবস্থা, আপনার কোনো কনসেন্ট্রেটেড কোনো ফর্ম নাই। তো এইটা তো একটা জাতি তো এইভাবে চলতে পারে না। আপনারা যদি পাওয়ারে আসেন, আমরা এই শিক্ষা রিফর্মের ডিটেইল জিনিস আমরা দিব, যেই আসুক অত্যন্ত এখানে আমরা ডিসকাস করব। আমাদের তো পার্লামেন্ট শক্তিশালী হতে, ম্যাচিউর হতে আরও হয়তো 2-1 বছর লেগে যাবে, কিন্তু এই তৃতীয় মাত্রার মতো প্ল্যাটফর্মগুলোতেই আমাদের এসে কথা বলতে হবে। অবশ্যই এবং উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার ডায়ালগ। আমরা আশা করি যে বাংলাদেশ, এবং এখানে আসবেন, জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে আসবেন। এখানে জেলে গিয়ে তো আমরা তো কিছু চাই না, কেন জেলে যাব? উই ডু নট ওয়ান্ট এনিথিং ফ্রম দ্য পলিটিক্স। আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স থেকে বললাম আর কি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে দেখতে পারেন। আর টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মতিউল আলম এবং মিস্টার আব্দুর রহমান ঢালী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, 2 দিন পরে নির্বাচন এবং সবাই প্রস্তুত, মোটামুটিভাবে আলোচিত যারা, তারা সবাই জেতার জন্য তৈরি। এই লড়াইয়ে তাদের জিততেই হবে। যেই জিতুন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো অশুভ শক্তি যেন না জেতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেন
আমরা যেটা চাই, সাধারণ মানুষ যেটা চায় যে গণতন্ত্রের জয় হোক এবং বাংলাদেশের জনগণের যেন জয় হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।